বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, বিবিএ সম্মান প্রথম বর্ষে আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়টি পড়াচ্ছি। আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটি শুরু করব। আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ছকগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের লেকচার টপিক বা ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শুরুতে বলে নিচ্ছি, তোমাদের এই হিসাব বিজ্ঞান নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়টিতে যে কয়টি অঙ্কের অধ্যায় রয়েছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তোমরা যদি বাস্তবিক ক্ষেত্রের কথা চিন্তা করো তাহলেও এটি সবচাইতে গুরুত্বপূর্ণ, আর তোমরা কেরিয়ারের দিক থেকেও যদি চিন্তা করো তাহলে এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। বাস্তব ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা হিসাব বিজ্ঞান পড়ছি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবসমূহ যেন সঠিক এবং নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে পারি এবং সেগুলো থেকে আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে জাবেদা হতে শুরু করে খতিয়ান, রেওয়া মিল সহ বাকি যে সমস্ত বিবরণী প্রস্তুত করা হয় সেগুলো হচ্ছে এই আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতের প্রস্তুতি স্বরূপ। অর্থাৎ আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন থাকে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা। এটি প্রস্তুত করার জন্যই আমরা বাকি হিসাবসমূহ প্রস্তুত করে থাকি। সেদিক থেকেও এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তোমরা কেরিয়ারের ক্ষেত্রে যদি চিন্তা করো, তোমরা ভবিষ্যতে তোমাদের চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট হতে রিটেন বলো, ভাইবা বলো, সব পরীক্ষাতে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেন থাকে। তোমরা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, তোমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে পারদর্শী হবে, এটি একটি স্বাভাবিক এবং সাধারণ বিষয়, এবং তোমাদেরকে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে হবে। শুরুতে আমরা একটু ছকগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে বলছি তোমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে মূলত চারটি পার্ট রয়েছে। এক নম্বর পার্টটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, দুই নম্বর পার্টটি হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা রিটেনড আর্নিং স্টেটমেন্ট। তোমরা যে প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটি তৈরি করছো, এটি যদি এক মালিকানা কারবার হয় তাহলে সেটির ক্ষেত্রে তোমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করবে, আর এটি যদি যৌথ মূলধনী কারবার হয় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে রিটেনড আর্নিং স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থার্ড পার্টটি হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, যেটিকে তোমরা অনেকে ব্যালেন্স শিট নামে চেনো। আর ফোর্থ পার্টটি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের চারটি পার্ট রয়েছে। পার্ট চারটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অর রিটেনড আর্নিং স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এর মধ্যে এই চারটি পার্টের মধ্যে তিনটি পার্ট তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে। অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারে এখান হতে তিনটি পার্ট করতে হবে: ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা রিটেনড আর্নিং স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আসো ইনকাম স্টেটমেন্ট। তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ ইনকাম স্টেটমেন্টের। তোমরা
শিরোনাম হিসেবে তোমাদেরকে 3টি লাইন লিখতে হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, আমি এখানে লিখেছি ABC কোম্পানি লিমিটেড। তোমাদের অঙ্কে প্রতিষ্ঠানের যে নাম দেওয়া থাকবে তোমরা সেই নামটি লিখবে। এরপর দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছ আমি লিখেছি ইনকাম স্টেটমেন্ট। তৃতীয় লাইনটিতে তোমাদের প্রশ্নে যে সাল এবং তারিখ দেওয়া থাকবে সে অনুযায়ী তোমরা লিখবে। ভাষাটি এরকম হবে, ফর দ্য ইয়ার ইন্ডেড। আমরা ধরে নিলাম আমাদের অঙ্কে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে বছর সমাপ্ত হচ্ছে, অর্থাৎ আমাদের অঙ্কটির হিসাবকাল হচ্ছে 2020 সালের জানুয়ারির 1 তারিখে শুরু এবং 31 তারিখে শেষ। সেই ক্ষেত্রে আমাদের যেটি লিখতে হবে, ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2020। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বিবরণের ঘর এবং 3টি টাকার ঘর হবে। শিরোনামগুলো হচ্ছে পার্টিকুলার্স এবং 3টি টাকার ঘরে তোমরা টাকা লিখবে। তোমরা দেখতে পাচ্ছ ছকটি স্ক্রিনে। আমাদের যেটি করতে হবে, ইনকাম স্টেটমেন্টটিকে আমরা সহজে বোঝার জন্য আমরা 2টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম অংশে আমরা গ্রস প্রফিট বা মোট লাভ নির্ণয় করব এবং দ্বিতীয় অংশে আমরা নিট প্রফিট বা নিট লাভ নির্ণয় করব। প্রথমে আসো প্রথম অংশে। আজ আমরা প্রথম অংশটি করব, আমি তোমাদের প্রথম অংশটি করাবো, অর্থাৎ মোট লাভ নির্ণয় পর্যন্ত গ্রস প্রফিট যেটিকে বলা হয়। আমাদের প্রথমে যেটি করতে হবে, আমি একটু বাংলায় বলি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। আমরা প্রথমেই নিট বিক্রয় নির্ণয় করব। নিট বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমরা পাবো মোট লাভ বা মোট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে নিট সেলস বের করতে হবে, তারপর নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের গ্রস প্রফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো শুরুতে আমরা নিট সেলস বের করি। তোমরা শিরোনামটি দেখতে পাচ্ছ অপারেটিং ইনকাম। এই শিরোনামের অধীনে প্রথমে হচ্ছে গ্রস সেলস। গ্রস সেলস হচ্ছে আমাদের প্রশ্নে রেওয়া মিলে যে বিক্রয় বা সেলস দেওয়া থাকবে সেটি হচ্ছে আমাদের গ্রস সেলস। এই সেলস থেকে আমরা সেলস ডিসকাউন্ট বাদ দিব, সেলস রিটার্ন বাদ দিব। এখানে আরও অনেক কিছুই সংযোজন বা বিয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ট্রায়াল ব্যালেন্স থেকে 2টি আইটেম যোগ বিয়োগ হবে সবসময়। সেটি হচ্ছে, একটি হচ্ছে সেলস ডিসকাউন্ট এবং আরেকটি হচ্ছে সেলস রিটার্ন। ট্রায়াল ব্যালেন্স থেকে আর কোনো কিছু সেলসের সাথে যোগ বিয়োগ হবে না। সমন্বয় থেকে অনেক কিছুই যোগ বিয়োগ হতে পারে। সেলস রিটার্ন সমন্বয়ও থাকতে পারে। সেলস রিটার্ন যদি তোমাদের ট্রায়াল ব্যালেন্সে থাকে তাহলে শুধুমাত্র এইখানে, অর্থাৎ এই ইনকাম স্টেটমেন্টে তোমরা গ্রস সেলস থেকে বাদ দিবে, আর কোথাও যাবে না। কিন্তু এটি যদি সমন্বয়ে থাকে তাহলে তোমাদেরকে যেটি করতে হবে, এখানে গ্রস সেলস থেকেও বাদ দিতে হবে, আবার অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ প্রাপ্য হিসাব থেকেও বাদ যাবে। তোমরা একটি বিষয় মনে রাখবে যে রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো এক জায়গায় যাবে আর সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো কমপক্ষে 2 জায়গায় যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গ্রস সেলসের সাথে আরও অনেক কিছুই যোগ বিয়োগ হয়, যেমন মুনাফাবিহীন বিক্রয়, সেলস উইদাউট প্রফিট। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মুনাফাবিহীন বিক্রয়, তারপর হচ্ছে অলিখিত বিক্রয়, এগুলো এখানে যোগ বিয়োগ হবে। অনেক কিছু যোগ বিয়োগ হয়। আমি শুধু তোমাদের ছকটি শেখাচ্ছি, ছকের ফরম্যাট বা একটা কাঠামো তোমাদেরকে শেখানোর জন্য অল্প কিছু আইটেম দিয়ে, যেগুলো দরকার সেগুলো দিয়ে তোমাদেরকে ছকটি আমি শেখাবো। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গ্রস সেলসের সাথে যেগুলো যোগ করার যোগ করব, যেগুলো বিয়োগ করার বিয়োগ করব। সেকেন্ড কলামে যোগ বিয়োগ করার পর আমরা নিট অ্যামাউন্টটি ফাইনাল কলাম অর্থাৎ থার্ড কলামে বসাবো। এটির নামই হচ্ছে নিট সেলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় প্রশ্নে সেলসের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু থাকে না। যদি যোগ বিয়োগ করার মতো কিছু না থাকে তাহলে আমাদের প্রশ্নের ট্রায়াল ব্যালেন্সে যে সেলসটি দেওয়া থাকবে সেটি হবে আমাদের নিট সেলস। এই নিট সেলসটি আমরা সরাসরি বসাবো। এবার আসো, এই নিট সেলস থেকে আমরা লেস করব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের সবার আগে বের করতে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা যদি ক্লোজিং ইনভেন্টরি বাদ দিই তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো
আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল নির্ণয় করি। আমাদের যেটি করতে হবে, ওপেনিং ইনভেন্টরির সাথে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত সকল খরচ যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কস্ট অফ গুডস সোল্ড শিরোনামের অধীনে শুরুতে আছে ওপেনিং ইনভেন্টরি, এটি আমরা সেকেন্ড কলামে বসাবো। এরপর আমরা নিট পারচেজ নির্ণয় করব। নিট পারচেজ নির্ণয় করার কাজটি আমরা ফার্স্ট কলামে করব। তোমরা দেখতে পাচ্ছ পারচেজের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করা হয়েছে, যেমন পারচেজ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন লেস করা হয়েছে। আরও অনেক কিছু যোগ বিয়োগ হয়, যা যা যোগ বিয়োগ হবে সব কিছু আমরা যোগ বিয়োগ করব। যেমন আনরেকর্ডেড পারচেজ, মুনাফাবিহীন বিক্রয়, ক্রয় থেকেও বাদ দিতে হয়, বিক্রয় থেকেও বাদ দিতে হয়। আবার পণ্য উত্তোলন, এটি আমাদেরকে পারচেজ থেকে বাদ দিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যা যা যোগ করার, যা যা বিয়োগ করবার সব কিছু আমরা এই পারচেজের সাথে করব। করার পর যে নিট অ্যামাউন্টটি বের হবে সেটি আমরা সেকেন্ড কলামে বসাবো। এটি হবে আমাদের নিট পারচেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে যদি পারচেজের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু না থাকে, তাহলে আমাদের প্রশ্নে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যে পারচেজটি দেওয়া থাকবে সেটি হবে আমাদের নিট পারচেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারচেজের ক্ষেত্রেও একটি বিষয় প্রযোজ্য, সেটি হচ্ছে যে ট্রায়াল ব্যালেন্স থেকে শুধুমাত্র দুইটি আইটেম যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ বলতে এখানে শুধু বাদ যাবে, একটি হচ্ছে পারচেজ ডিসকাউন্ট এবং আরেকটি হচ্ছে পারচেজ রিটার্ন। এছাড়া ট্রায়াল ব্যালেন্স থেকে আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না। সমন্বয় থেকে অনেক কিছুই যোগ বিয়োগ হতে পারে, যেমন আনরেকর্ডেড পারচেজ, তারপর হচ্ছে সেলস উইদাউট প্রফিট, এরকম আরও অনেক কিছুই আছে। পণ্য উত্তোলন এই পারচেজের সাথে সমন্বয় হয়। তাহলে আমরা নিট পারচেজটি সেকেন্ড কলামে বসাবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর ক্রয় সংক্রান্ত আরও যে প্রত্যক্ষ খরচগুলো আছে, যেমন ক্রয় পরিবহন, যেটিকে ট্রান্সপোর্টেশন ইন বলা হয়, ফ্রেট ইন বলা হয়, ক্যারিয়েজ ইন বলা হয়, এগুলো এখানে আসবে। ওয়েজেস বা মজুরি আসবে, ইম্পোর্ট ডিউটি আসবে। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও প্রত্যক্ষ আরও কিছু খরচ রয়েছে, সেগুলো এখানে আসবে। প্রতিষ্ঠানটি যদি উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাহলে আমাদের মেশিনারিজের উপরে যে ডেপ্রিসিয়েশন ধরা হয় সেই ডেপ্রিসিয়েশনটি এখানে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা যেটি করব, এই সেকেন্ড কলামে তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং ইনভেন্টরি সাথে আরও যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচগুলো আছে, নিট পারচেজ, ট্রান্সপোর্টেশন ইন, ওয়েজেস, ইম্পোর্ট ডিউটি সহ আরও অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো থাকবে সেগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমরা যে সংখ্যাটি পাবো সেটিও আমরা সেকেন্ড কলামে বসাবো। এটির নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা যেটি করব, ক্লোজিং ইনভেন্টরি আমরা লেস করব। এই ক্লোজিং ইনভেন্টরি আমরা পাবো হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের, আমাদের প্রশ্নের ট্রায়াল ব্যালেন্সের নিচে যে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়গুলি দেওয়া থাকবে সেই সমন্বয় আমরা পাবো ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরির সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগ করার মতো থাকে, সেগুলো আমরা যোগ বিয়োগ করে নিট অ্যামাউন্টটা আমরা এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বাদ দেব। আর এই ক্লোজিং ইনভেন্টরির সাথে যদি যোগ বিয়োগ করার মতো কোনো কিছু না থাকে, তাহলে আমরা সরাসরি এই ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটি পাবো সেই অ্যামাউন্টটি আমরা থার্ড কলাম বা ফাইনাল কলামে বসাবো। এটির নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমরা আমাদের নিট সেলস থেকে বাদ দিব। নিট সেলস থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট। এটি হচ্ছে আমাদের মোট লাভ বা মোট মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি শিখতে পারলাম যে প্রথমে আমরা নিট সেলস নির্ণয় করব। নিট সেলস নির্ণয় করার পদ্ধতি হচ্ছে সেলসের সাথে যে সমস্ত সমন্বয় যোগ করার যোগ করব, যে সমস্ত সমন্বয় বিয়োগ করার বিয়োগ করব। এই নিট সেলস থেকে আমরা বাদ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট। আর এই কস্ট অফ গুডস সোল্ড পাবো হচ্ছে, আমরা প্রথমে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল নির্ণয় করব, সেটি থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল নির্ণয় করার পদ্ধতি হচ্ছে
ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই পোস্টের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অথবা ইনবক্স করবে, ইনশাল্লাহ আমি সেগুলোর রিপ্লাই দেব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।